আসসালামু আলাইকুম। স্বপ্ন যাদের ক্যাডেট, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আমার ভিডিওটা দেখবে, সকলকে অনেক অনেক অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম। তো স্বপ্ন যাদের ক্যাডেট তাদের আশা করি ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। তো ক্যাডেটের বিশাল সিলেবাস অনেক কিছুই আছে, তার মধ্যে আমি অল্প কয়েকটা টপিকস নিয়ে কথা বলবো। আশা করি এভাবে যদি সবগুলো টপিকস পড়া যায়, আশা করি তোমাদের মূল যে স্বপ্ন মহান আল্লাহ রব্বুল আলামিন সেটা পূরণ করবে। আসলে এটা তো হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, আসলে কার হবে আল্লাহই ভালো জানে। এর মধ্যে যারা একটু ইউনিক পদ্ধতি অবলম্বন করবে, সবাই তোমার মতো বই মুখস্থ করবে, সবাই সব কিছু করবে। তো যারা একটু বিকল্প পদ্ধতি, একটু ব্যতিক্রম কিছু অনুসরণ করবে, তাদের সফলতা অর্জন করাটা একটু সম্ভাবনা বেশি, তাই না? তো আমি এই যে অর্থাৎ 2024 সালে ক্যাডেট পরীক্ষায় এই তো কোন ধরনের বাক্য, পদ এগুলো নিয়ে আসছিল প্রশ্ন। আচ্ছা, তো যৌগিক বাক্য আমি এটা নিয়ে একটু আলোচনা করব তোমাদের সামনে। যৌগিক বাক্য কোনটা? যে ছেলেটি মেধাবী এবং সৎ, বা ছেলেটি গরিব কিন্তু সৎ, তাই না? এই যে কিন্তু, যদি, বরং ইত্যাদি এগুলো যদি থাকে তাহলে যৌগিক বাক্য, আমরা এটা জানি। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, ওকে ফাইন। কিন্তু দেখো একটা জিনিস, সরল সরল অর্থাৎ সরল বাক্য এবং সরল বাক্য দুটি যদি পাশাপাশি বসে, অর্থাৎ একটা বাক্য হয়ে যায়, তখন সেটা কিন্তু যৌগিক বাক্য হবে। হ্যাঁ, তো আমরা যদি মুখস্থ করি, এরকম হাজার হাজার বাক্য আছে, কয়টা মুখস্থ করবো বলো? তো আমরা কিছু সূত্র বা কিছু নিয়ম যদি মানে মনে রাখি, তাহলে কিন্তু পরীক্ষার হলে আমাদের মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, দেখো, সে গান গায়, এটা একটা সরল বাক্য, আমি শুনি, সরল বাক্য এটা। হ্যাঁ, কিন্তু দেখো দুইটা যখন একসাথে হবে তখন এটা যৌগিক বাক্য হয়ে যাবে। আচ্ছা, এরপরে সরল বাক্য আর একটা যদি জটিল বাক্য হয়, একটা যদি সরল বাক্য আর একটা যদি জটিল বাক্য হয়, তাহলে সেটা যৌগিক বাক্য হবে। কীভাবে? দেখো, সে কোনোভাবেই মানতে রাজি নয়, এটা একটা সরল বাক্য। যে বইটি সে কিনেছে সেটি খুব দামি। ঠিক আছে, যেটি সেটি থাকলে যৌগিক বাক্য, জটিল বাক্য। একটা জটিল আর একটা সরল, তো এই দুইটা মিলে কী হয়? যৌগিক বাক্য কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে জটিল এবং জটিল, অর্থাৎ দুইটা বাক্যই যদি জটিল থাকে, হ্যাঁ, তাহলে সেটাও যৌগিক বাক্য হয়ে যাবে। কেমন? সে না এলে তুমি যাবে না, এটা কি সরল বাক্য, এটা জটিল বাক্য। সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে। তো এগুলো আলাদা আলাদা করে দিলে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী পাবে যে এটা জটিল বাক্য। কিন্তু দুইটা যখন একসাথে থাকবে তখন তো কনফিউজ হয়ে যাবা। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমরা যদি এরকম করে প্রত্যেকটা টপিকস, হ্যাঁ, এই যে পদ থেকে প্রশ্ন এসেছিল 2024 ক্যাডেট পরীক্ষায়, তো আমরা এভাবে যদি পড়ি তাহলে অনেক সুন্দর হবে। তো আমি ইংলিশটা একটু দেখাই। হ্যাঁ, যেমন একটু দেখাই শুধু, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা কি কাকে বলে? যে কোনো একটা কাজ শেষ হয়েছে কিন্তু সেটার ফলে এখনও বিদ্যমান আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠনটা কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভি3 প্লাস অবজেক্ট, এরকম হবে। এখন দেখো পরীক্ষার হলে এই যে 12টা টেন্স, হ্যাঁ, তারপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আছে, তারপরে ইন্টারোগেটিভ আছে, মানে অনেক একটা ঝামেলা। হ্যাঁ, তো এগুলো মনে রাখা একটা কঠিন বিষয়। এখন তুমি যদি সবাই যেভাবে মুখস্থ করে এভাবেই যদি মুখস্থ করো, তাহলে কি সফলতা একটু হয়তো দেরিতে আসবে বা নাও আসতে পারে। কিন্তু তুমি যদি টেকনিক অবলম্বন করো, হ্যাঁ, মানে দীর্ঘদিন মনে রাখার জন্য, আল্লাহ না করুক ক্যাডেটে কারো চান্স না হলেও যেন এটা দীর্ঘদিন আমাদের মনে থাকে, তাই না? কারণ এর পরবর্তী 9-10-এ লাগবে, এরপরে জিএসসি পরীক্ষা সামনে শুরু হওয়ার সম্ভাবনা আছে, তারপরে চাকরির পরীক্ষাতে, মানে সব সারা জীবন তোমার লাগবে। তো সেভাবে যদি পড়া যায়, মনে রাখা যায়, তাহলে সুন্দর না? দেখো টেকনিকটা হচ্ছে কি, যে জাইলার, অর্থাৎ যে মানে হচ্ছে জাস্ট, যে মানে হচ্ছে জাস্ট নাও, তো এইভাবে সব কিছু। এরপর এল মানে হচ্ছে কি লেটলি, ই মানে হচ্ছে ইভার, আর মানে হচ্ছে রিসেন্টলি, সবগুলো নিলাম। অর্থাৎ যে জাইলার এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, হ্যাঁ, কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন হবে দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি। ডক্টর ইউনুস হ্যাজ টেকেন গুড স্টেপ রিসেন্টলি, এই যে রিসেন্টলি, দেখো আর মানে রিসেন্টলি ছিল, তো রিসেন্টলি আছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তুমি এভাবে যদি পড়ো, মানে এই কয়েকটা, যে যাইলা আর এমনি মনে থাকবে, এরপরে ইয়ালোলা, এরকম আমাদের আরও কিছু টেকনিক আছে সবগুলো টেন্স নিয়ে। তো এভাবে যদি পড়ো তাহলে আশা করি মনে থাকবে। হ্যাঁ, এরপরে আমি আর কিছু দিছি, দেখো গত বছরের পরীক্ষায় ডায়লগ, এগুলো কি বই থেকে কমন পড়বে না, হয়তো বইয়ের আদলে কিছুটা হবে। আমরা তোমাকে যদি আমি একটা মুখস্থ করাই, তুমি যদি 10টা লিখতে পারো, তাহলে সেটা আগাই যাবে না? একটা স্টুডেন্ট মনে করো 10টা ডায়লগ মুখস্থ করতেছে,
ধরলাম 2 দিনই লাগলো, আর তুমি একটা ডায়লগ যদি মুখস্থ করো সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। অর্থাৎ 1 ঘন্টা একটা ডায়লগ মুখস্থ করে তুমি 10টা লিখতে পারবা। তাহলে কি ওর যে 10টা তুমি যদি 5টাও মুখস্থ করো এরকম, তাহলে 5 10 50টা ডায়লগ তোমার মানে মেমোরিতে থাকবে। অবশ্যই অনেক গুণ এগিয়ে থাকবা। যারা ক্যাডেটে চান্স পায় তাদের সাথে যদি সুযোগ হয় একটু পরামর্শ করবা, দেখবা মানে অনেকগুলো, এই পরীক্ষাগুলো হচ্ছে অনেক প্রতিযোগিতামূলক। যার যত টেকনিক আছে, যার যত উপস্থিত বুদ্ধি আছে, সে ততই কিন্তু এগিয়ে থাকতে পারে। হ্যাঁ, অনেক অভিভাবক হয়তো ভাববেন যে আল্লাহ, এই এত বড় একটা পরীক্ষায় আমার ছেলে তো মিডিল ক্লাসের, সে কেমনে পাবে? সে যদি টেকনিক অবলম্বন করে, আশা করা যায় একজন সারাদিন বই পড়ছে আর সে টেকনিক মুখস্থ করে একটা মুখস্থ করলো, সে 10টা পারবে, আর ও 10 দিন লাগলো মুখস্থ করতে, তাহলে আগাই থাকলো না? তো এভাবে যদি এবার লেটার আসছিল, হ্যাঁ, যে এই যে পরীক্ষার টেনশন, দুশ্চিন্তা যেন বাবা মা না করে, এই জন্য বাবা মার কাছে একটা চিঠি লাগো। সেরকম 2টা চিঠি পড়ে তুমি যদি 12টা চিঠি লিখতে পারো, তো ওর চেয়ে 12 গুণ তুমি আগাই থাকবা। এরপর আর্টিকেল মানে 8 10টা শুধু এক্সাম্পল এবং রুলস যদি পড়া যায়। হ্যাঁ, সাপোজ একটা বলি যে যেটা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যে যদি সেটার দিকে যাওয়া হয়, তার আগে কোনো আর্টিকেল বসে না। যেমন হসপিটাল, হ্যাঁ, তো এইটার আগে কোনো আর্টিকেল বসবে না, কারণ কোনো রোগীকে যদি সেদিকে নিয়ে যাওয়া বোঝায়। তো এরকম মজার মজার কিছু টেকনিক আছে, এগুলো দিয়ে যদি আমরা পড়াশোনা করি, আশা করি অন্য স্টুডেন্টদের চেয়ে অনেক বেশি আগে থাকবো। এরপরে 2024 সালে ক্যাডেট পরীক্ষায় এই যে একটা প্যাসেজ আসছিল, যদি এই টাইপের প্যাসেজ আসবে না, তবে প্যাসেজ আসবে অন্য কিছু, বঙ্গবন্ধু নিয়ে একটা প্যাসেজ ছিল। তো এরকম আমি তোমাকে 3টা পেজেস পড়াবো, 15টা পেজেস তুমি লিখতে পারবা। তাহলে কি তুমি অন্যান্য স্টুডেন্টদের থেকে আগাই থাকবা না? আচ্ছা, এরপরে দেখো বাংলা দ্বিতীয়তে কী আসছিল, পদ আসছিল। এই তো একটু আগে আমি যে টেকনিকগুলো দেখালাম, এর যে চমৎকার চমৎকার আরও টেকনিক আছে। এরপরে বাক্য, এরপরে প্রতিবেদন লেখা, এগুলো 1টা 2টা করে লিখলেই পারবা। আচ্ছা, এরপর অন্যান্য সাবজেক্টগুলো যে আছে, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, হ্যাঁ, ডিজিটাল প্রযুক্তি, ওগুলো তো মূল বই থেকে প্রশ্ন কমন পড়েছে। ওগুলো মূল বইয়ের পড়াগুলো মনে রাখাও আমাদের কিছু টেকনিক আছে। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখো গণিত থেকে ক্ষেত্রফল নির্ণয় আসছিল, রেখাচিত্র, মানসিক দক্ষতা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কিছু প্র্যাকটিস করলে দেখবা সব ওই কোয়ালিটিরই আসবে। এখন তুমি একটা একটা করে যদি মুখস্থ করো তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, তুমি কয়েকটা টেকনিক, যেমন এই যে একটা স্টারের আছে, চতুর্ভুজের আছে, যে এখানে কয়টা চতুর্ভুজ আছে, কয়টা বর্গ আছে। তো এই টাইপের আরও বেশ কিছু যদি মুখস্থ মানে বুঝে তুমি শেখো, তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যে অনেক ভালো একটা ফলাফল করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আর এবার 2025 সালে যারা ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করবে সকলের জন্য শুভকামনা। এছাড়াও যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চাও, আমি তোমাদেরকে এইটার ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে কাজী আজিমুদ্দিন কলেজের বিপরীত পাশে। হ্যাঁ, তো এখনও 4টা মাস সময় আছে। দেখো এই 4টা মাস যদি কেউ ভালো করে পড়ে, আশা করা যায় ক্যাডেটে চান্স পাবে ইনশাল্লাহ। আর ক্যাডেটে চান্স না পেলেও তার একটা বেসিক, তার অনেক স্ট্রং একটা স্টুডেন্ট হিসেবে তৈরি হবে। তো সকলের জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।